ফিরি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইনে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাড়িতেই আছো, নিরাপদে আছো। তোমাদের পরীক্ষা হয়ে গেছে, এখন আমরা বার্ষিক পরীক্ষার জন্য যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমরা নবম শ্রেণীর জন্য অধ্যায় ৮ অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের অষ্টম অধ্যায় রয়েছে রেচন প্রক্রিয়া। আজকে আমি এই অধ্যায় থেকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো মানুষের রেচন পদার্থগুলো কি সেগুলো, এবং রেচন তন্ত্র কি কি অংশ নিয়ে গঠিত, এবং রেচন তন্ত্রের প্রধান যে অঙ্গ অর্থাৎ বৃক্কের গঠন ও কাজ সম্বন্ধে আমরা জানতে পারি। চলো তাহলে শুরু করা যাক। এই অধ্যায়টার নাম হলো রেচন প্রক্রিয়া। অধ্যায় ৮। ফার্স্টে আমাদের যে জিনিসটা জানতে হবে, রেচন প্রক্রিয়াতে রেচন কি? রেচন কি? রেচন বলতে আমরা বুঝি আমাদের দেহে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেই সমস্ত পদার্থগুলো। এই পদার্থগুলো যদি আমাদের শরীরে জমা থাকে তাহলে আস্তে আস্তে দেখা যাবে যে সারা শরীরটাই আমাদের বিষক্রিয়ায় ভরে যাবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তো সেই জন্য এই পদার্থগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের শরীর থেকে বেরিয়ে যাওয়া বা নিষ্কাশিত হওয়াটাই বাঞ্ছনীয়। তাহলে রেচন পদার্থ হলো আমাদের শরীরে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হয় সেগুলোই হলো রেচন পদার্থ। রেচন পদার্থের মধ্যে মূত্রই প্রধান, ইউরিন বা মূত্রটাই প্রধান। এছাড়া কি রয়েছে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং আর অন্যান্য কিছু লবণ। তো এই রেচন পদার্থগুলো বের হতে যে তন্ত্র সহায়তা করে, অর্থাৎ রেচন তন্ত্র কি যদি আমরা সংজ্ঞা দেই, রেচন তন্ত্র, এরপরে আমরা বলবো যে রেচন তন্ত্র কি। রেচন পদার্থটাকে বাহিরে নিষ্কাশিত করতে যে তন্ত্রটা সহায়তা করে থাকে, অর্থাৎ যে তন্ত্রের সাহায্যে রেচন পদার্থ শরীর থেকে বেরিয়ে যায় বা নিষ্কাশিত হয় সেই তন্ত্রটাকেই বলা হয় রেচন তন্ত্র। মানব রেচন তন্ত্র এক জোড়া বৃক্ক, এক জোড়া ইউরেটার, একটা মূত্রথলি এবং মূত্রনালী নিয়ে গঠিত। আসো আমরা একটু দেখি কেমন এটা রেচন তন্ত্রটা, একটু আঁকার চেষ্টা করি। দেখো, এটা হলো মানব রেচন তন্ত্র চিত্র। মানব রেচন তন্ত্র
মানব রেচন তন্ত্রে এক জোড়া বৃক্ক, এটা হলো বৃক্ক। বৃক্ক থেকে একটা নালী নিচের দিকে নেমে গেছে, এটা হলো ইউরেটর। বৃক্ক বা কিডনি, আমরা বৃক্কের ইংরেজি নেম হলো কিডনি। আর ইউরেটর, ইউরেটরের একটা খুব কঠিন বাংলা আছে, তোমরা জানো কি না? ইউরেটরকে বলা হয় গোবিনী, বাংলায় বলা হয় গোবিনী। ইউরেটরের পরে রয়েছে মূত্রথলি এবং তারপরে রয়েছে মূত্রনালী। তাহলে যে তন্ত্রের মাধ্যমে রেচন পদার্থগুলো শরীর থেকে বেরিয়ে যাচ্ছে সেই তন্ত্রটাকে বলা হয় রেচন তন্ত্র। আর মানব রেচন তন্ত্র এক জোড়া বৃক্ক বা কিডনি, এক জোড়া ইউরেটর বা গোবিনী, একটি মূত্রথলি এবং একটি মূত্রনালী নিয়ে গঠিত। মানব রেচন তন্ত্র কি কি অংশ নিয়ে গঠিত যদি থাকে, তাহলে তোমাদের এই নামগুলো খুব সুন্দর করে বলতে হবে। এবার আসো, রেচন তন্ত্রের প্রধান অঙ্গই হলো কি? বৃক্ক বা কিডনি। এখন আমরা এই কিডনিটার লম্বচ্ছেদ অর্থাৎ এটার গঠন এবং কাজ সম্বন্ধে আমরা জানব। তাহলে চলো একটা কিডনি আমরা এঁকে ফেলি। বৃক্ক বা কিডনি। মানব বৃক্ক এক জোড়া, অর্থাৎ আমাদের উদরীয় গহ্বরের পেছনে মেরুদণ্ডের দুপাশে সিমের বিচি সদৃশ যে অংশটা দেখা যায় সেটাই হলো বৃক্ক। তোমরা উদর বোঝো কিনা? এই যে আমাদের বক্ষ গহ্বর আর পেটটা হলো উদরীয় গহ্বর, এর মাঝখানে থাকে কি? একটা ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, যেটা এই দুই গহ্বরটাকে কি করছে? পৃথক করে রেখেছে। এখন উদরীয় গহ্বরের ঠিক পেছনের দিকে মেরুদণ্ডের দুপাশে এই বৃক্কটা রয়েছে। আমাদের দেহের মধ্যে একটা উল্লেখযোগ্য বৃহৎ গ্রন্থি হলো লিভার বা যকৃৎ, যেটা আমাদের ডান পাশে অবস্থিত। আর ডান পাশে অবস্থিত হওয়ার জন্যই এই ডান পাশের কিডনিটা একটু নিচে আর বাঁ পাশের কিডনিটা একটু ওপরে অবস্থিত। অর্থাৎ ডান কিডনির চেয়ে 2.5 সেন্টিমিটার একটু ওপরে অবস্থিত হলো বাঁ কিডনি। একটা কিডনিকে দেখতে এর শেপটা হলো সিমের বিচির মতো, কালচে লাল বর্ণের হয়ে থাকে। এটার বাহিরের দিকটা কেমন? অবতল। আর ভেতরের দিকটা কেমন? বাহিরের দিকটা হলো উত্তল আর ভেতরের দিকটা একটু অবতল। এই অবতল অংশের নাম হলো হাইলাস। বাহিরের দিকটা উত্তল আর ভেতরের দিকটা অবতল, হাইলাস। হাইলাস শব্দের অর্থ দরজা বা পাল্লা, অর্থাৎ এর ভেতর দিয়ে কিন্তু এর ভেতরে খাঁজ, এই অবতল অংশটাকেই বলা হচ্ছে, ভাঁজটাকেই বলা হচ্ছে হাইলাস। এর ভেতরে কি কি ঢোকে এখন দেখো। এর ভেতরে
একটা ধমনী ঢুকছে, যেটার নাম হলো রেনাল ধমনী। আরেকটা রক্তবাহিকা নালিকা বেরিয়ে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে কি রেনাল শিরা। আরো একটা জিনিস বৃক্ক থেকে বেরিয়ে নিচে চলে যাচ্ছে, এটা হলো কি ইউরেটার। ওই যে আগের ছবিটাতে আমরা দেখলাম, সেটা হলো ইউরেটর। এখন এই গেল তোমার বাহিরের অংশ। এখন বৃক্কটাকে যদি আমরা লম্বভাবে কাটি, অর্থাৎ লম্বচ্ছেদ করি, তাহলে এর ভেতরে কি দেখা যাবে? এর ভেতরে দেখা যাবে কি এর বাহিরের অংশটাকে বলা হয় কর্টেক্স, আর ভেতরের অংশটা হলো মেডুলা। এই মেডুলার মধ্যে যে প্রসারিত অংশটা, যেটা পেলভিস বলা হয়, যার ভেতরে কতগুলো পিরামিড সদৃশ অংশ রয়েছে, যেগুলোকে বলা হয় রেনাল পিরামিড। এই পেলভিসের মধ্যে কতগুলো পিরামিড সদৃশ অংশ রয়েছে, যেগুলোকে বলা হচ্ছে কি রেনাল পিরামিড। এবং এই পিরামিডের মাথায় কতগুলো কি রয়েছে? কতগুলো চূড়োর মতো অংশ রয়েছে, যেগুলোকে বলা হয় প্যাপিলা। এই রেনাল পিরামিডের মাথায় কতগুলো চূড়োর মতো অংশ রয়েছে, যেগুলোকে বলা হয় প্যাপিলা। এবং এর ভেতরেই কিন্তু নেফ্রন গুলো অবস্থিত, এবং প্রত্যেকটা বৃক্কে 10 থেকে 12 লক্ষ নেফ্রন অবস্থিত, যেটা বৃক্কের মূত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা কি দেখলাম? এই মোটামুটি ভাবে একটা বৃক্ককে যদি তোমরা লম্বচ্ছেদ করো, তাহলে এর ভেতরে যে অংশগুলো দেখা যাবে, সেটা হলো বাহিরের অংশটাকে বলা হবে কর্টেক্স অঞ্চল, যেখানে তন্তুময় কিছু অংশ রয়েছে, যেটাকে বলা হচ্ছে ক্যাপসুল। এবং ভেতরের অংশে রয়েছে কতগুলো পিরামিড সদৃশ বস্তু, যেটার নাম হলো রেনাল পিরামিড। এবং রেনাল পিরামিডের সম্মুখে যে চূড়ান্ত অংশগুলো দেখা যাচ্ছে, সেটাই হলো প্যাপিলা। এবং সাধারণত মেডুলায় 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। পিরামিডের সংখ্যা থাকে 8 থেকে 12টি, এবং তাদের প্রত্যেকটার সম্মুখ অংশে কি থাকবে? এই প্যাপিলাগুলো অবস্থান করছে। তাহলে মোটামুটি ভাবে তোমরা বৃক্কের লম্বচ্ছেদের ছবিটা খুব সুন্দর করে শিখবে। এই বৃক্কের মাধ্যমে কিন্তু রেচন পদার্থ 80%ই
দেহ থেকে মূত্র আকারে বেরিয়ে যায়। আমাদের শরীরের 80% বর্জ্য পদার্থই কিন্তু এই বৃক্কের মাধ্যমে তৈরি হয় এবং বেরিয়ে যায়। আর বাকি যে 20% থাকে সেটা কার মাধ্যমে বেরিয়ে যায়? এই যে ত্বকের সাহায্যে আমরা ঘামি, কিছুটা যকৃৎ থেকে, পিত্তথলি থেকে, পিত্তাশয়ের মাধ্যমে পিত্তরস থেকে বেরিয়ে যায়, অর্থাৎ যকৃৎ সহায়তা করে থাকে, কিছুটা ফুসফুসের মাধ্যমে যায়, কিছুটা আবার এই আমাদের যে লালার সাথে সেটাও কিছু বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যায়। তো এত কিছু দরকার নাই, বড় ক্লাসগুলোতে তোমরা আরো ডিটেইলস জানতে পারবে। এখানে শুধু তোমাদের জানতে হবে যে বৃক্কের সাহায্যে 80% বর্জ্য পদার্থই বেরিয়ে যায়। বৃক্কের যে মূত্রটা বা ইউরিন তৈরি হয় তার রংটা হয় ঈষৎ হলুদ বর্ণের। আর এই হলুদটা কেন হয় তোমরা জানো? ইউরোক্রোম নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে যেটা এই মূত্রের রংটা হলুদ করে ফেলে। আর যারা আমিষ জাতীয় খাবারটা বেশি খায় তাদের মূত্রটা অম্লীয় হয়, আর যারা ফলমূল জাতীয় খাবারটা বেশি খেয়ে থাকে তাদের মূত্র ক্ষারীয় ধরনের হয়ে থাকে। আচ্ছা, এবার আসো বৃক্কের কাজ। বৃক্কের কাজ ফার্স্ট কাজে তো আমরা শিখলাম যে কি? মূত্র তৈরি করা। দুই নাম্বার, এই বৃক্কটা কি করে? আমাদের শরীরে পানির ব্যালেন্সটা করে থাকে, পানির সমতা, অর্থাৎ অসমোরেগুলেশনের মাধ্যমে পানির সমতা ব্যালেন্স করে থাকে, সমতা নির্ণয় করে থাকে। আমাদের রক্তের যে পিএইচ আছে সেই পিএইচটা ব্যালেন্স করার জন্য এই বৃক্কটা কাজ করে থাকে। তাহলে পানির সমতা রক্ষা করে। পানির সমতা রক্ষা করে, তারপরে রক্তের পিএইচ ব্যালেন্স করে, ক্ষারীয় এবং অম্লের যে ভারসাম্যটা সেটা নিয়ন্ত্রণ করে। কিছু শর্করা রয়েছে, কিছু এনজাইম রয়েছে যেটা আমাদের একটা বিশেষ ধরনের এনজাইমের সহায়তায় আমাদের শরীরে আরবিসি অর্থাৎ রক্তকণিকা উৎপাদনেও সহায়তা করে থাকে কিছুটা বৃক্ক। আরেকটা ইম্পর্টেন্ট কাজ করে যে সূর্যের আলোর উপস্থিতিতে যে আমাদের শরীরে ভিটামিন ডিটা তৈরি হয়, সেটাতেও এই বৃক্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে আজকে আমরা শিখলাম যে বৃক্কের গঠন এবং সে কি কি কাজ করছে সেটা। এই চিত্র সহ পুরো ছবিটা তোমরা খুব ভালো করে আঁকবে এবং এদের গঠন ও কাজ তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকবে। তো নেক্সট ক্লাসে আমরা নেফ্রনের গঠন সম্বন্ধে জানব এবং আরো কিছু বিস্তারিত জানার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।